স্যার আপনি আপাতত মিউট করে দেন। আমি মিউট করে দেবো। আচ্ছা ওকে, তো গতকালকে আমাদের প্রথম ক্লাস ছিল। প্রথম ক্লাসে উপস্থিত ছিলেন না এরকম কে কে আছেন? গতকালকের যে ক্লাস ছিল, গতকালকের ক্লাস মিস করেছেন অথবা ক্লাসে জয়েন করতে পারেননি, আজকের ক্লাসে নতুন এমন কে কে আছেন একটু জানাবেন। সাকিব হাসান তন্ময়, আপনি ক্লাস করেননি গতকাল। আর অঙ্কন দে, আপনি করেননি। সাগর মাহমুদ, আপনি করতে পারেননি। অঙ্কন দে, আপনি নতুন না? এছাড়া তো বাকি যারা আছেন সবাই তো পুরাতন নাকি? আচ্ছা, ক্লাসের ভিডিওটা পাইছিলেন আপনারা সবাই গতকালকের? ওকে, যদি কেউ না পেয়ে থাকেন আমাকে একটু বললেন, আমি দিয়ে দিব। এখন না দিয়ে ক্লাসের শেষে দেওয়া ভালো হয়, তো ক্লাসের শেষে দিয়ে দিবনি। যদি কেউ না পেয়ে থাকেন গতকালকের ক্লাস, আমাকে ক্লাস শেষে একটু মনে করে দিবেন। ক্লাস শেষে আমি আপনাদের ভিডিওটা শেয়ার করে দিব। আমার কাছে ভিডিও লিংক এখানে করা আছে যেটা। তো ওকে, সরাসরি আমরা আজকে ক্লাসের দিকে চলে যাব, কারণ গতকালকে আমরা মোটামুটি সবাই সবার সাথে কথা বলেছিলাম এবং পরিচয় পর্ব ছিল আর কি গতকালকে আমাদের। তার পাশাপাশি আমরা ওয়েব টেকনোলজি নিয়ে বা ওয়েবের যে ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আলোচনা ছিল, আপনাদের কারো কি কোনো জায়গায় কোনো বিষয় জানার আছে ফান্ডামেন্টাল বিষয় থেকে? মূলত ওয়েব টেকনোলজি নিয়ে কথা বলেছিলাম, কারণ আমি আপনাদের সবাইকে বলেছিলাম গতকালকে যে আমরা একদম বেসিক থেকে কাজ শুরু করবো আর কি। তো বেসিক থেকে কাজ শুরু করার ধারাবাহিকতা আমরা ওয়েব টেকনোলজি নিয়ে, বিশেষ করে যেগুলো ওয়েবের পরিচিত আর কি, পরিচিতি, সেটা নিয়ে গতকালকে ক্লাস ছিল। ধরতে পারেন একদমই বেসিক ক্লাস। তো বেসিক ক্লাস থেকে যদি কারো কোনো জায়গায় কোনো কৌতূহল থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে বলে ফেলবেন, চেষ্টা করবো আপনার স্বপ্ন পূরণ করার জন্য। তো সময় দিচ্ছি, যদি আপনাদের কোনো জায়গায় কোশ্চেন থাকে আর কি গতকালকে, না থাকলে আমরা আজকের যে আলোচনা আমাদের, গতকালকে আমি আপনাদের ডিফাইন করে দিয়েছি, বলে দিয়েছিলাম যে আজকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো সেই বিষয় নিয়ে সরাসরি আলোচনার দিকে চলে যাব আমরা। তো প্রবলেম থাকলেও বলবেন, না থাকলেও বলবেন। আমরা সরাসরি তাহলে আলোচনার দিকে চলে যেতে পারবো। আচ্ছা, এই যে যারা নতুন জয়েন করেছেন, আপনারা সাউন্ড এবং ভিডিও ঠিকভাবে পাচ্ছেন তো নাকি? আচ্ছা, সাউন্ড এবং ভিডিও যদি ঠিকভাবে না পেয়ে থাকেন, এখানে অপশন আছে কিভাবে সাউন্ড স্টার্ট করে নেবেন, লেখা আছে এখানে। ঠিক আছে, অনেকে হয়তো বা জুমে নতুন থাকতে পারে, সো আপনাদের প্রবলেম হতে পারে। প্রবলেম হলে কি করবেন, এখানে লেখা আছে, আমি আপনাদের মেসেজ করে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। সাউন্ড না পেলে এখান থেকে অন করে নিন। তো আমরা সরাসরি আমাদের আজকের আলোচনার দিকে চলে যাব। তো আজকে আলোচনা যাওয়ার আগে গতকালকের যে বিষয়টা ছিল সেই বিষয়টা একটু আমি রিপিট করে দিচ্ছি, যে কি কি বিষয় নিয়ে গতকালকে আলোচনা ছিল আমাদের। গতকালকে আমি আমার পরিচয়টা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আপনাদের পরিচয়গুলো নিয়েছিলাম। এরপরে আমরা সরাসরি আমাদের মূল যে টার্গেট, সে টার্গেটটা জেনেছিলাম, সবার কাছ থেকে জেনেছি। ঠিক আছে, তো সবার কাছ থেকে আমরা জেনে নিয়েছিলাম যে আমাদের মূলত টার্গেট কি। টার্গেটগুলো হচ্ছে আমাদের, আপনারা সবাই বলেছিলেন যে ফ্রিল্যান্সিং যে টার্গেট নিয়েই মূলত আমাদের কাজ শিখা। নাহিদা স্যার, আমি পড়তেছি আপনার বিষয়টা দেখছি। তো মূলত আমাদের সকলের টার্গেট ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বা ঘরে বসে থেকে ইন্টারনেটে অনলাইনের মাধ্যমে ইনকাম করা। তো তার জন্য আমাদেরকে বলেছিলাম প্রত্যেকের কাজ আগে শিখতে হবে, কাজ না শেখা পর্যন্ত আমরা কিন্তু ইনকামে যেতে পারবো না। তো লার্নিংটা আগে, দেন আর্নিংটা। তো এর ধারাবাহিকতায় আমাদের ওয়েব টেকনোলজি যে বিষয়টা ছিল একদম আমাদের রুট লেভেল থেকে, যেটা আমাদের একদম শিকড় আর কি, শিকড় থেকে আমরা শুরু করেছিলাম। যে ক্ষেত্রে একটা ওয়েবসাইটের মূল কাজ কি, এটার বর্তমান ডিমান্ড কি বা ডিমান্ড কেন বেশি, বর্তমানে ওয়েবসাইটটা কি কাজে ব্যবহার করা হয়, এই সমস্ত বিষয়ে। তা আপনাদের সবাইকে আবার একটু জানতে চাচ্ছি যে মূলত ওয়েবসাইটের মেইন কাজ কি, ওয়েবসাইট কেন করা হয়ে থাকে বা ওয়েবসাইটের ব্যবহার কেন করা হয়ে থাকে। গতকালকে বলেছিলাম যে একটা সময় ছিল যখন ইন্টারনেট
বা চিঠি, যখন মোবাইল ছিল না আমাদের হাতে, তখন আমাদের যে মতামত বা আমাদের যে তথ্যের লেনদেন বা তথ্যের যে যোগাযোগ বা ইনফরমেশনের যে কমিউনিকেশন, সে কমিউনিকেশনটা হতো চিঠিপত্রের মাধ্যমে। বাট ইন্টারনেট আসার পরে আমরা আধুনিক বিশ্বে আমরা সবাই তথ্যের লেনদেন করতেছি ওয়েবসাইটের মাধ্যমে, যে ক্ষেত্রে ওয়েবসাইটটা আমাদের টোটালি কাজ করে ইনফরমেশনকে কেন্দ্র করে এবং ইনফরমেশনের প্রসারের জন্য সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, তাই না? তো ওয়েবসাইটের ডিজাইন জিনিসটা, ডেভেলপমেন্ট, এই দুটো বিষয় নিয়ে মূলত আমাদের মেইন কাজ। তো যেখানে ডিজাইন জিনিসটা কি, ডেভেলপমেন্ট বিষয়টা কি, এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। সো ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটোর মধ্যে একটা পার্থক্য বলেছিলাম, যে ডিজাইনারদের কাজ হচ্ছে সাজানো, ডেভেলপারদের কাজ হচ্ছে মান উন্নয়ন করা। বিষয়গুলো তো ক্লিয়ার নাকি? এই বিষয়গুলো তো ক্লিয়ার হতে পারছেন নাকি? ডিজাইন ডেভেলপমেন্টের যে বিষয়গুলো, ডিজাইনের কাজ হচ্ছে সাজানো, ডেভেলপমেন্টের কাজ হচ্ছে মান উন্নয়ন করা। পরবর্তীতে যে বিষয়টা ছিল, সে বিষয়টা হচ্ছে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করার জন্য দুইটা পদ্ধতি ছিল, যে দুটো পদ্ধতির মধ্যে আমি হালকা পাতলা কাস্টম কোড নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম কাস্টম কোডে আমাদের এখানে কিছু ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়, কিছু ভাষা প্রয়োজন হয়, যে ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে মূলত আমরা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করে থাকি। তো কোন ল্যাঙ্গুয়েজের কি কাজ, এটা কি মনে আছে? গতকালকে বলেছিলাম যেমন HTML এর কাজ কি, CSS এর কাজ কি, জাভাস্ক্রিপ্টের কাজ কি, PHP এর কাজ কি। মূলত HTML এর কাজ হচ্ছে স্ট্রাকচার করা, CSS এর কাজ হচ্ছে ডিজাইন করা, জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে ওয়েবসাইটে অ্যানিমেশন রিলেটেড বিভিন্ন রকমের কাজ করা, মোশন রিলেটেড যে কোনো কাজগুলো করে থাকা, ইউজার ইন্টারফেস করার কাজ, বিহেভিয়ার করার কাজ, এই ধরনের কাজগুলো। আর PHP এর কাজ হচ্ছে সাইটের ডেভেলপমেন্ট করা। তো এই বিষয় নিয়ে আজকে আরেকটু বলবো। আর তার পাশাপাশি আমাদের আরো একটা সিস্টেম ছিল, যেটা হচ্ছে CMS, যেটাকে বলা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করার জন্য আরো একটা সিস্টেম উইদাউট ল্যাঙ্গুয়েজে। এখানে যেমন ল্যাঙ্গুয়েজ লাগছে, এখানে কোনো ল্যাঙ্গুয়েজ লাগে না, পার্থক্য এই একটাই, বাট দুইটারই ডিমান্ড সমান। তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো সরাসরি আমরা আমাদের আজকের যে টপিকস বা আজকের যে আলোচনা, সেই আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি। তো আপনাদের আমি গতকালকে কাস্টম কোডটা শিখেছিলাম, যে ওয়েব ডিজাইন করার একটা সিস্টেম হচ্ছে কাস্টম কোড। একটা বিষয় আপনারা সবাই ক্লিয়ার, যে এখানে কাস্টম কোড দিয়ে যখন একটা ওয়েবসাইট বানাবেন, এখানে কিন্তু কিছু ফ্লো আছে, কিছু ফ্লো চার্ট আছে, বা এখানে কিছু স্টেপ আছে। স্টেপ বলতে আমরা প্রথমত কি কাজ করে নিই, আমরা সর্বপ্রথম ওয়েবসাইটের ডিজাইনের কাজটা করে নিই। ডিজাইন মানে কি বলতে পারবেন? ডিজাইনারদের কাজ কি এটা বলতে পারবেন? ডিজাইনারদের কাজ হচ্ছে কোনো কিছুকে সাজানো। এখন দুনিয়াতে অনেক ধরনের ডিজাইনার আছে, অনেক ডিজাইন আছে। কেউ হচ্ছে ওয়েব ডিজাইনার। ওয়েব ডিজাইনারদের কাজ কি? ওয়েবসাইট সাজানো। অনেকে আছে, নাম শুনছেন হয়তো বা, গ্রাফিক ডিজাইনার। নাম শুনছেন গ্রাফিক ডিজাইনারদের সাথে? গ্রাফিক ডিজাইনারদের নাম শুনছেন? গ্রাফিক ডিজাইনার যারা কি করে, গ্রাফিক্স ডিজাইনাররা কোনো একটা স্থির কোনো একটা বিষয়কে আর্ট করে, বা কোনো একটা বিষয়কে তুলে ধরে, ফুটিয়ে তোলে, গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন করে ছবির মাধ্যমে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই ধরনের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আর কি। তো বিষয়টা হচ্ছে এই গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন দুটো কিন্তু মোটামুটি রিলেটেড একটা বিষয়, যে বিষয়গুলো আমরা আজকে জানবো। এখানে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে কাস্টম কোডের মধ্যে। তো কাস্টম কোডের মধ্যে সর্বপ্রথম একটা ওয়েবসাইটের ডিজাইন করতে হয়। তো এই ডিজাইন করার জন্য কি কি ল্যাঙ্গুয়েজ লাগে? ডিজাইন করার জন্য বলেছিলাম HTML, CSS, JS বা জাভাস্ক্রিপ্ট। তো এখানে আরো কিছু বিষয় আপনাদের বলেছিলাম, যেমন CSS এর একটা ফ্রেমওয়ার্ক ছিল, যেটা মূলত আপনার মোবাইল রেসপন্সিভ বা মোবাইল অ্যাপ্লিকেশন বা ব্রাউজার কম্প্যাটিবল করার জন্য। যেমন যখন আমরা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি, তখন সেই ওয়েবসাইটটাকে বিভিন্ন ডিভাইসে সাপোর্ট করাইতে হয়, অ্যাজ লাইক মোবাইল, যেমন হচ্ছে ট্যাবলেট, যেমনটা হচ্ছে আপনার ল্যাপটপ, ডেস্কটপ, ঠিক আছে, বিভিন্ন ডিভাইস। চিন্তা করে দেখেন, একটা মোবাইলের ডিসপ্লে কত বড়, কত ইঞ্চি, ছোট। ট্যাবলেট আরেকটু বড়, ল্যাপটপ তার চেয়ে একটু বড়, ডেস্কটপটা আরো বড়। তো এই যে ডিভাইসের আপনার উইথ বা আপনার প্রস্থ আর কি, যেটা, তাই না,
সো এটার উপরে ডিপেন্ড করে আমাদের ওয়েবের যে লেআউট সেই লেআউট চেঞ্জ করতে হয়। যার মোবাইল একটা ওয়েবসাইটকে যেমন দেখাবে ল্যাপটপে কিন্তু তার সাথে একটু অন্যরকম দেখাবে। যে জিনিসটাকে বলা হয় আপনার রেসপন্সিভ, নাম শুনে রাখবেন, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। তো বর্তমানে আপনার রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনের চাহিদা কিন্তু খুবই বেশি। মূলত রেসপন্সিভ না হলে ওয়েবসাইটগুলো ওইভাবে সেল হয় না। যে কোনো সাইটকে রেসপন্সিভ করতে হয়, আর এই রেসপন্সিভ করার জন্য সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, এটা সবচেয়ে বেশি পপুলার রেসপন্সিভ মোবাইল ওয়েবসাইট ডিজাইন করার জন্য। তো বিশেষ করে ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা সিএসএস এর পাশাপাশি বুটস্ট্র্যাপটাও শিখতে হবে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো বিষয়টা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। এই ওয়েবসাইট ডিজাইন করলেই হবে না, সেটাকে রেসপন্সিভ করতে হবে, রেসপন্সিভ। এখন এই ওয়েবসাইট ডিজাইনের একটা বিষয় আপনারা জেনে রাখেন, যখন কোনো একটা ওয়েবসাইটের ডিজাইন করা হয়, যখন কোনো একটা ওয়েবসাইটের ডিজাইন করা হয় সেই ওয়েবসাইটটাকে বলা হয়ে থাকে স্ট্যাটিক ওয়েবসাইট। এখন এই স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে অনেকে পরিচিত আছে, নাম শুনবেন। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন একটা সাইট যে সাইটের তথ্যগুলোকে পরিবর্তন করা যায় না। গতকাল এই তথ্য পরিবর্তনে অনেক কথা হয়েছে। তথ্য পরিবর্তন মূলত খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাট স্ট্যাটিক ওয়েবসাইটগুলোর তথ্যগুলো নর্মালি ওভাবে পরিবর্তন সবাই করতে পারে না, কোড চেঞ্জ করে পরিবর্তন করতে হয়। বাট তারপরে আমাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে নিতে হয়। তারপরে এই স্ট্যাটিক ওয়েবসাইটকে আমাদেরকে ডাইনামিকে কনভার্ট করতে হয়। যখন ডাইনামিকে কনভার্ট করা হয় তখন একটা ওয়েবসাইট কমপ্লিটলি রেডি হয়ে যায়। তো এই ডাইনামিক করার কাজটাই হচ্ছে মূলত ওয়েবসাইটের ডেভেলপমেন্টের কাজ। তো বিষয়টা কিন্তু এইটা, সর্বপ্রথম আপনার একটা ওয়েবসাইটের কাজ কমপ্লিট করতে হলে প্রথমত ওয়েবসাইটের স্ট্যাটিক ডিজাইনটা কমপ্লিট করে নিতে হয়, স্ট্যাটিক সাইটের কমপ্লিট করে নিতে হয়, মূলত সাজাই রাখতে হয়, তারপরে সেই জিনিসটাকে ডাইনামিক করতে হয়। তো এখন এই স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে একটু কথা বলে আসি, যে স্ট্যাটিক ডিজাইনটা কিভাবে রেডি হয়। একটা বিষয় এরকম যে বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট বলতে ডিজাইনের রিকোয়ারমেন্ট। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে ওয়েবসাইটগুলোর মধ্যে কিন্তু দেখা যায় সম্পূর্ণ একটা যে মিল, সে মিলটা কিন্তু থাকে না। এক একটা ওয়েবসাইটের এক এক রকম ডিজাইন। ফেসবুকের কথা চিন্তা করেন কেমন, আপনি টুইটারে যান, টুইটারটা দেখেন আবার একটু অন্যরকম ডিজাইন, লিঙ্কডইনে যান দেখেন অন্যরকম ডিজাইন। বিভিন্ন সাইটে বিভিন্ন রকমের ডিজাইন হয়ে থাকে, ইউটিউবে যান দেখেন কেমন একটা ডিজাইন। সো এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো নর্মালি কারা করে থাকে বলতে পারবেন বিষয়টা কি? এই ডিজাইনগুলো কাজ কারা করে থাকে? সর্বপ্রথম এই ডিজাইনগুলো করে থাকে একজন গ্রাফিক ডিজাইনার। এই জিনিসটা কি আপনারা বিশ্বাস করেন? একজন গ্রাফিক ডিজাইনার এটা করে কেন? কারণ আপনি কাজ করবেন, এখন আপনি যে কাজটা করবেন আপনার কাজ হচ্ছে ওয়েব এস্টাবলিশড করা, মানে আপনার কাজ হচ্ছে একটা ডিজাইনকে ওয়েবে বা ইন্টারনেটে কনভার্ট করা, ইন্টারনেটের মধ্যে সেটাকে ফুটিয়ে তোলা। একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের যে কাজটা আছে এই কাজটা কিন্তু নর্মালি গ্রাফিক ডিজাইনাররাই করে থাকে। তারা যে জিনিসটা বানায় তারা একটা ডিজাইনের কনসেপ্ট নেয়, আর এই ডিজাইনের কনসেপ্টগুলো দিয়ে থাকে মূলত যারা হচ্ছে ওনার বা যারা সাইটটা আপনার কাছে বানায় নিচ্ছে, তারা এই ডিজাইন কনসেপ্টটা শেয়ার করে একজন গ্রাফিক ডিজাইনারের কাছে। সে গ্রাফিক ডিজাইনার কি করে, একটা টেমপ্লেট রেডি করে, যে টেমপ্লেটকে বলা হয়ে থাকে পিএসডি টেমপ্লেট, বা এটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে ফটোশপ ডকুমেন্টস টেমপ্লেট। ফটোশপ ডকুমেন্ট টেমপ্লেট হচ্ছে এমন একটা টেমপ্লেট যেখানে মূলত আপনার একটা জিনিসকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়। আপনারা যদি একটু গুগলে একটু যান, গিয়ে যদি সার্চ করেন পিএসডি ওয়েবসাইট টেমপ্লেট, তাহলে এই ধরনের টেমপ্লেটগুলোর সাথে পরিচিত হতে পারবেন। সার্চ করেন পিএসডি ওয়েবসাইট টেমপ্লেট, এই যে এখানে দেখেন অনেক রকমের টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেটগুলো সবগুলোই হচ্ছে নর্মালি আপনার এই যে ইয়াটা আর কি একটা ছবি আর কি, মানে বাংলা ভাষায় একটা ছবি, স্থির ইমেজ, ওয়েব না, ঠিক আছে? ওয়েবসাইট টেমপ্লেট ডেমোতে যান, দেখেন দেখতে পাবেন এই যে জিনিসটা দেখতেছেন এটা একটা ছবি। যেমন এখানে যে মাউসের কার্সার রাখলে কেমন হবে সবকিছু বলে দিচ্ছে, দেখছেন? মাউসের কার্সারটা নিয়ে গেলে কেমন দেখাবে, ঠিক আছে? এখানে এই যে কেমনটা দেখাবে ডিজাইন, সবকিছু এখানে একটা ফটোর মাধ্যমে একজন ডিজাইনার কনসেপ্টটা তুলে ধরছে, যেটা কি বলা হচ্ছে পিএসডি টেমপ্লেটের কাজ। তো এই পিএসডি টেমপ্লেট আপনাদের বানাইতে হবে না, এই টেমপ্লেটগুলো মূলত যারা আপনার কাছে কাজ করে নেবে তারা আপনার কাছে প্রোভাইড করবে। আপনার কাজ কি?
এই পিএইচডি টেমপ্লেট থেকে কনভার্ট করতে হবে এইচটিএমএল টেমপ্লেটে। এখন এখানে একটা জিনিস অনেকের ভুল হয়, এইচটিএমএল টেমপ্লেট বলতে শুধুমাত্র যে এইচটিএমএল তা কিন্তু না, বরং ডিজাইনের জন্য যা যা লাগে সবগুলো। বাট এইচটিএমএল বলা হয় এটা নরমালি আর কি। ঠিক আছে, বিষয়টা কি আমি আপনাদের বুঝাইতে পারছি? তো যখন আপনি এইচটিএমএল টেমপ্লেটে কনভার্ট করলেন পিএইচডি টেমপ্লেটটা দেখে দেখে, সহজ কথা হচ্ছে এটা যে এই ডিজাইনটা দেখে দেখে এইখানে এই ডিজাইনটা, যেমন আমি একটু প্রবেশ করি, এই যে এটাকে সেভ করি, দেখেন এটাকে আমি একটু সেভ করে নিই। সেভ করলে আপনাদের দেখাইতে পারবো। এই যে দেখছেন সেভ হয়েছে কিভাবে, সেভ হয়েছে কিন্তু জেপিজি আকারে। আপনি এখন এটাকে ওপেন করেন, দেখেন ওপেন করার পরে একটা ইমেজ ওপেন হবে, একটা ইমেজ ওপেন হচ্ছে, দেখছেন টোটাল একটা ইমেজ। তো ক্লায়েন্ট দিবে আপনাকে এই ইমেজটা, যাতে আপনি দেখে দেখে সুন্দরভাবে করতে পারেন, কাজটা ভালোভাবে বানাইতে পারেন। এই যে এখানে অনেক কিছু আছে, আরো কিছু বিষয় আছে, শুধু তো দেখে দেখে করা তা কিন্তু না, এখানে লেআউট রিলেটেড আরো কিছু কাজ আছে যে বিষয়গুলো করতে হয়, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে টেমপ্লেট, পিএইচডি টেমপ্লেট। আর এই পিএইচডি টেমপ্লেট গুলো প্রোভাইড করবে কারা? যারা আপনার কাছে ডিজাইন করে নিবে তারা। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এটা তো একটা ইমেজ, বাট ইমেজটাকে ওয়েবে, ইন্টারনেটে কনভার্ট করতে হবে, ইন্টারনেটে ওয়েবে এস্টাবলিশ করতে হবে, যার জন্য এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। আর যে জিনিসটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। যখন আপনি পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করবেন, সেটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডিজাইন। তো ওয়েবসাইট ডিজাইনের ফর্মুলা হচ্ছে এটা, ওয়েবসাইট ডিজাইনের ফর্মুলা হচ্ছে এটাই, যে এখানে প্রথমত আপনার একজন গ্রাফিক ডিজাইনারকে হাত দিয়ে কাজটা শুরু হয়। তো আপনাদের এখানে পিএইচডি টেমপ্লেট থেকে এইচটিএমএল কনভার্ট করতে গেলে যতটুকু গ্রাফিক্সের কাজ লাগবে এটা শেখানো হবে, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করেন। অনেকে আবার চিন্তা করবে যে স্যার আমি তো ফটোশপে কাজ জানি না, আর ওই ফটোশপ তো ভাব বুঝি না, তো আমি কি পারবো? সমস্যা না, যতটুকু লাগবে আমি অতটুকু পারি। আমিও প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের কাজ পারি না, বাট যতটুকু এইচটিএমএল টেমপ্লেটে করতে লাগবে ততটুকুই আমরা শিখবো, সমস্যা নেই। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না। মেনলি কাজ করার জন্য যতটুকু লাগে, বিভিন্ন পরিস্থিতি লাগে, বিভিন্ন লেয়ার ট্যাগ ধরার জন্য যতটুকু লেয়ার বা গ্রুপ যেগুলো আছে এগুলো পরে বোঝাই দেবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট গেল। এখন কি করবেন? স্ট্যাটিক ওয়েবসাইট মানে বুঝেই নেন যে আপনি নর্মালি আমরা যে ইমেজটা নিছি সেই ইমেজটাকে কনভার্ট করলাম, বাট এই ইমেজটা কিন্তু তথ্যগুলোকে পরিবর্তন করার জন্য লাগবে অ্যাডমিন প্যানেল, তাই না? তো এই অ্যাডমিন প্যানেলের জন্য আপনাকে যেটা করতে হবে, স্ট্যাটিক ওয়েবসাইট থেকে আপনাকে কনভার্ট করতে হবে ডাইনামিকে। তখন সেটা হবে আপনার একটা ডাইনামিক ওয়েবসাইট, এবং সেখানে অ্যাডমিন প্যানেল থাকবে, বা সেখানে আপনার ড্যাশবোর্ড থাকবে তথ্যগুলোকে পরিবর্তন করার জন্য। তো বিষয়টা কি বুঝতে পারছেন? যে কাস্টম কোডে যখন কাজ করবেন তখন আপনারা কিভাবে কাজ করবেন, বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অনেকেই কাজ শিখা হয়ে যায়, তারপরে এই জিনিসটা বুঝতে পারে না যে কিভাবে করা লাগবে। তো এই বিষয়টা একটু আমাকে সবাই একটু বলেন, আমি সবার মেসেজের অপেক্ষায় আছি, সবাই একটু বলেন বুঝতে পারছেন কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, এটা কিন্তু না বোঝার মতো কোনো কিছুই না, ঠিক আছে? জানেন, এই যে যারা বুঝতে পারেননি, আমি আবারও তারপরে বলছি, আপনি একটু মনোযোগী হবেন, ঠিক আছে? একটু মনোযোগী হবেন। প্রথমত যে বিষয়টা, যেকোনো ডিজাইন, সাপোজ আপনি একটা ছবি আর্ট করতেছেন, আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। আপনি একটা ছবি, আপনি একজন ধরেন যে আর্টিস্ট, আপনি কি একজন আর্টিস্ট, আপনি একটা ছবি আঁকাবেন, আপনি কাগজ কলমে ছবি আঁকাবেন। আর ছবি আঁকানোর আগে আপনি, আপনাকে অবশ্যই যে ছবিটা আঁকাবেন সেই ছবিটা দেখা যাচ্ছে আপনাকে দেখতে হবে, দেখে দেখে কিন্তু আপনি আঁকাবেন। অনেকেই দেখবেন আপনার, যারা এই যে ঢাকার আশেপাশে থাকেন, বিভিন্ন জায়গায় দেখবেন মানুষ যারা আর্টিস্ট আপনাকে দেখে দেখে হুবহু আপনার মতো করে ছবি আঁকিয়ে দিবে। হ্যাঁ, তো এরকম হয়, আপনি দাঁড়াবেন, আপনার যে অবয়ব সে অবয়বটা তারা আঁকায় দিচ্ছে, জিনিসটা কিন্তু দেখে দেখে করে দিচ্ছে। বিষয়টা হচ্ছে এরকমই, আপনার কাজ হচ্ছে ওয়েবসাইট বানানো ইন্টারনেটের জন্য। এই ওয়েবসাইট বানানোর জন্য যারা গ্রাফিক ডিজাইনার তারা একটা ছবি আঁকিয়ে দিচ্ছে,
একটা ছবি আপনাকে প্রেজেন্ট করতেছে, দিচ্ছে যে এভাবে ডিজাইন করতে হবে ওয়েবের জন্য, যেটাকে বলা হয় পিএসডি টেমপ্লেট বা ফটোশপ ডকুমেন্টস টেমপ্লেট। আর এই ফটোশপ ডকুমেন্টস টেমপ্লেট থেকে আপনাকে কনভার্ট করতে হচ্ছে এইচটিএমএল টেমপ্লেটে, যেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। যখন আপনি পিএসডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করতেছেন, সেটাই হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট বা একটা স্ট্যাটিক ডিজাইন। এই স্ট্যাটিক ডিজাইনটাকে কি করতে হয়? কনভার্ট করতে হয়। যে কনভার্ট করার জন্য প্রয়োজন হয় পিএসপি নামক যে ল্যাঙ্গুয়েজটা আছে, গতকালকে বলেছিলাম পার্সোনাল হোম পেজ অথবা হাইপারটেক্সট প্রি প্রসেসর নামক যে ল্যাঙ্গুয়েজটা পিএসপি, সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে কনভার্ট করতে হয়। কনভার্ট করলে সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট হয় এবং তথ্যগুলোকে পরিবর্তন করা যায় এবং সেখানে একটা অ্যাডমিন প্যানেল এবং ড্যাশবোর্ড থাকে। এতটুকু বিষয়। এবার ক্লিয়ার? ওকে, সো এখানে মূলত আপনাদের এই বিষয়টা নিয়ে, ডিজাইন নিয়ে আর কি, ওয়েবসাইটের এই ডিজাইন নিয়ে আপনাদের এতটুকু আপাতত জেনে রাখেন। প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন ভালোভাবে বুঝতে পারবেন, সমস্যা নেই। আপাতত বুঝে রাখেন এই ফ্লোটা আর কি, যে কিভাবে কাজ করতে হয় একটা ডিজাইনের কাজ।